রাজধানীর অনেক এলাকার রাস্তায় আবর্জনার খোলা কন্টেইনার, দূষিত হচ্ছে পরিবেশ, সৃষ্টি হয় যানজট। রাস্তা অর্ধেক ব্লক তো হয়ে আছে অলরেডি। ইভেন হচ্ছে যে আমরা যাচ্ছি গন্ধে দুর্গন্ধে আমরা আশেপাশে থাকতেও পারতেছি না। বাচ্চাদের যাওয়া আসাও খুবই সমস্যা হয়, গার্ডিয়ানদের খুব সমস্যা হয়। এখানে সব সময় নোংরা পড়েই থাকে। স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক গন্ধ হয়। সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের উদ্যোগ সিটি কর্পোরেশনের। আমরা অলরেডি 10টা প্রজেক্ট কাজ হাতে নিয়েছি, যেটা অলরেডি চলমান আছে। আমরা আশা করতেছি নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা এটা হ্যান্ডওভার করে দিব। যেখানে সম্ভব হবে সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কন্টেইনার দিব। আবার কোনো কোনো জায়গায় আমরা এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বানাচ্ছি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুর সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ। চরম দুর্ভোগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। বিশ্ব ব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই, সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী। শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে রাজধানীতে একজন গ্রেফতার। জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে, চলছে তথ্য সংগ্রহ। কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে, প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। এবং আগামী ডিসেম্বরে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। জনগণের সরাসরি অংশগ্রহণ থাকলে বাড়বে গ্রহণযোগ্যতা, অভিমত বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস সমিতি বলছে, পুলিশ হয়রানির কারণে সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় দেশের নানা প্রান্ত থেকে ঢাকা মেডিকেলে আসা রোগীরা বিপাকে পড়েছেন। মুমূর্ষু রোগীদের হাসপাতাল থেকে স্থানান্তরে অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন অনেকে। গত শনিবার অ্যাম্বুলেন্স চাপায় 4 জনের মৃত্যুর পর জরুরি বিভাগের সামনে রাস্তায় থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস সমিতি জানিয়েছে, ধর্মঘট নয়, পুলিশি হয়রানির কারণে সার্ভিস বন্ধ। হয়রানি বন্ধ হলে সার্ভিস চালু করা হবে আশ্বাস দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে ওইখানে আমরা গাড়ি রাখছিলাম, মোটামুটি কিছু গাড়ি ছিল। বিকালের পরে থেকে আমাদের গাড়িগুলো অনেকে খেদাই দিছে, আইসা প্রশাসন আইসা অনেক গাড়িগুলো সবাই খেদাই দিছে। আমরা রাত্রের বেলা বহির্বিভাগের মাঠে রাখছি, ওইখান থেকে আমাদের গাড়িগুলো 12টার পরে খেদাই দিছে। এখন যদি আমাদেরকে আপনারা সহযোগিতা করেন এবং হসপিটাল কর্তৃপক্ষ যে আছে, পুলিশ প্রশাসন যে আছে, আমাদেরকে যদি বলে আমরা গাড়িগুলো আইন এখানে সেবামূলকের কাম আবার জরুরিভাবে আমরা আবার নিয়োজিত হব, আমরা নিয়োজিত। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে রোগীদের এবং তাদের স্বজনদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনো পর্যন্ত জারি আছে। কিছুক্ষণ আগেই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বা জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের গেট থেকে কথা বলে আসছিলাম। এই জরুরি বিভাগের গেটের ভেতরেই এক পরিবারকে আমরা দেখেছি যে তারা একজনের মৃতদেহ নিয়ে সেখানে অপেক্ষা করছেন। কারণ 1 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন, কারণ হচ্ছে এখানে তারা কোনোভাবেই কোনো অ্যাম্বুলেন্স তারা জোগাড় করতে পারেননি। এই জন্য তারা বাধ্য হয়ে সেখানে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্সের জন্য। কখন অ্যাম্বুলেন্স আসবে এবং তারা স্বজনের মৃতদেহ নিয়ে তারা যেতে পারবেন, এই ধরনের নানান ভোগান্তির গল্প এবং চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনি যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন সেটি এসেছে কুমিল্লা থেকে এবং ঢাকার বাইরে থেকে যেসব অ্যাম্বুলেন্সগুলো আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছি, সেগুলি বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো হাসপাতাল বা হাসপাতালের মালিকানা অ্যাম্বুলেন্স। এর বাইরে যেসব বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স, সেই সকল বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স আমরা ঢাকা মেডিকেল কলেজের এলাকা থেকে
যেতেও দেখছি না এবং এখানে আসতেও দেখছি না। আমরা এখানে আরো কয়েকজন রোগীদের স্বজনের সাথে কথা বলেছি, যেমন 2500 থেকে একজনের স্বজন এসেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল ভোরে ব্রেন স্ট্রোক করে এবং তারা নারায়ণগঞ্জ পর্যন্ত সিএনজি করে আনেন এবং নারায়ণগঞ্জে আনার পরে তারা একটি অ্যাম্বুলেন্স পান, তবে সেই অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে অস্বীকৃতি জানায়। কারণ হচ্ছে তারা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে তারা তাদেরকে নিষেধ করেছেন কোনো রোগীকে এখানে নিয়ে আসা না হয়, যদি নিয়ে আসা হয় তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এরকম হুমকি দেওয়া হয়েছে বলে তাদেরকে বলা হয় এবং সেই কারণে তারা একটি প্রাইভেট কারে করে এরকম একজন স্পর্শকাতর রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বসিয়ে আনতে তারা বাধ্য হয়েছেন। শুধু 2500-এর ঘটনা নয়, প্রতি মুহূর্তেই এই ধরনের ঘটনা ঘটছে। ঢাকা মেডিকেল কলেজে আসা এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হওয়া দুই ক্ষেত্রেই রোগীদের এই ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি এরই মধ্যে জেনেছেন যে আমরা সমিতির লোকের সাথে কথা বলেছি, তারা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সবকিছু দেখে শুনে আমাদেরকে মনে হয়েছে যে এই ধরনের একটি সংকট বা এই ধরনের একটি যোগ সাজশ এখানে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে গণমাধ্যমের কর্মীরা আমরা যোগাযোগ করেছিলাম, তিনি 3টার সময় গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলবেন তাদেরকে জানিয়েছেন। তাহলে এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় সৃষ্টি হওয়া দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে আছে আবর্জনার খোলা ডাস্টবিন। অনেক সময় এসব যথাযথ ব্যবহার হয় না, ফলে নোংরা হয় এর আশপাশ। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংরক্ষণে রাস্তার উপর রাখা হয়েছে খোলা কন্টেইনার। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে সৃষ্টি হয় যানজট। তবে এ ধরনের নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীতে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। রাস্তার উপর রাখা হয়েছে ময়লা আবর্জনা ফেলার খোলা কন্টেইনার। রাজধানীতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই কয়েকশো স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। এসব কন্টেইনার থেকে প্রতি রাতে একবার আবর্জনা সরিয়ে নেওয়া হলেও নোংরা কন্টেইনারগুলো সারাদিন পড়ে থাকে রাস্তা দখল করে। ময়লা আবর্জনা ফেলার জন্য রাজধানীর রাস্তাগুলোতে বসানো হয়েছে পর্যাপ্ত ডাস্টবিন। তবে যত্রতত্র ময়লা ফেলার কারণে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কোনো কাজে আসছে না। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে তীব্র গন্ধের সৃষ্টি হচ্ছে। স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক গন্ধ হয়, আর আমরা এই জন্য রাস্তার ওই পাশ দিয়ে যাই এবং আমাদের ওখান দিয়ে রাস্তা পারাপারে হতে অনেক সমস্যা হয়। রাস্তা অর্ধেক ব্লক তো হয়ে আছে অলরেডি। ইভেন হচ্ছে যে আমরা যাচ্ছি গন্ধে দুর্গন্ধে আমরা আশেপাশে থাকতেও পারতেছি না। বাচ্চাদের যাওয়া আসাও খুবই সমস্যা হয়, গার্ডিয়ানদের খুব সমস্যা হয়, এখানে সব সময় নোংরা পড়েই থাকে। এর বাউন্ডারি দিয়ে ওইভাবে রাখা বা এটার হাইজিন করে রাখা যে এটা এরকম স্প্রেড না হয়। তবে নাগরিক দুর্ভোগ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেকটাই উদ্যোগী কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হয়েছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনেই রাখা হবে বর্তমানে রাস্তায় ফেলে রাখা খোলা কন্টেইনারগুলো। ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আমাদের কাজটা একটু স্লো হচ্ছে। এখানে আমরা অলরেডি 10টা প্রজেক্ট কাজ হাতে নিয়েছি, যেটা অলরেডি চলমান আছে। আমরা আশা করতেছি নভেম্বর-ডিসেম্বর নাগাদ আমরা এটা হ্যান্ডওভার করে দেব। যেখানে সম্ভব হবে সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কন্টেইনার দিব। আবার কোনো জায়গায় আমরা এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বানাচ্ছি। ভ্যান গাড়িগুলো এসে ময়লা ফেলবে, কন্টেইনারে রাখবে, রাত্রে কন্টেইনারগুলো নিয়ে যাবে। মানে অর্থাৎ এটা আবদ্ধ ঘরের মধ্যে আমরা কন্টেইনারগুলো রাখবো। দিনের বেলা যেই ময়লা উৎপাদিত হয় সেই ময়লা নিজেই সংরক্ষণ করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে সে ব্যাগে করে মুখ বন্ধ করে হয় ডাস্টবিনে ফেলবে, এমনকি তার বাসার সামনেও যদি ফেলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। সারাদিন ময়লা ফেলা এটা কোনো, তাইলে আপনি শহর পরিষ্কার রাখতে পারবেন না। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 26টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও অনেক এলাকায় জায়গা না থাকায় শুরু হয়নি সবকটির কাজ। আর তাই আপাতত অনেক রাস্তায় থেকেই যাচ্ছে ময়লা আবর্জনা ফেলার কন্টেইনারগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর খিলগাঁও এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, ধন্যবাদ। হাফসা, আমি রাজধানীর খিলগাঁও এলাকার একটি রাস্তার উপরে আছি। রাস্তার পাশেই দেখেন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এর পিছনে দেখতে পাচ্ছেন যে একটি খোলা কন্টেইনার রাখা আছে বর্জ্য ফেলার। এই যে খোলা কন্টেইনার, এখান থেকে কিন্তু তীব্র দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, কারণ এই খোলা কন্টেইনারে কিন্তু এই এলাকাবাসী কিন্তু এখানে ময়লা এখানে এসে এখানে জমা রাখে, ময়লা ফেলে এবং
এখান থেকে সন্ধ্যার পরে কিন্তু এই ময়লাগুলো এখান থেকে নেওয়া হয়, সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যায়। তবে একটা বিষয় জানেন কি, এইসব যে খোলা কন্টেইনারগুলি আছে, তো এই খোলা কন্টেইনারগুলি কিন্তু ঢাকায় মোট 326টির মতো খোলা কন্টেইনার রয়েছে। এখানে আমি হাফসা, আমি এখানে দেখতে পাচ্ছেন যে শিশু বাচ্চা রয়েছে, এখানে পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে বাচ্চারা দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে যাতায়াত করছে। তোমাদের কাছে জানতে চাইবো, এখানে যে স্কুলের পাশেই যে ডাস্টবিন, এর ফলে কি তোমাদের কি ধরনের সমস্যা হয়? আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, ক্লাস করতে কষ্ট হচ্ছে, এর ফলে আবার বায়ুও দূষিত হচ্ছে। তো জানতে চাইবো যে আসলে তোমরা যে এই যে ডাস্টবিনটি, এটা তোমাদের টিচারকে জানে না বা বলছো না, বিষয়টা দেখছে না? হ্যাঁ, দেখছে তারা। তাহলে এটা সরানোর কোনো ব্যবস্থা কি নিয়েছে বা এই ধরনের কোনো কথা জানো? না। আচ্ছা, দেখতে পাচ্ছেন আসলে হাফসা, বাচ্চারা এসে প্রতিদিন এখানে যখন ক্লাস করতে আসে, তাদের পাশেই স্কুলটি রয়েছে এবং স্কুলের যে জানালা দিয়ে এখান থেকে দুর্গন্ধ যাচ্ছে এবং এর ফলে কিন্তু তাদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে এবং যাতায়াতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে ডাস্টবিনটি, খোলা ডাস্টবিন, এই খোলা ডাস্টবিন অথবা এখানে যে কন্টেইনারের কথা বলা হচ্ছে, এই কন্টেইনার সরানোর ব্যাপারে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপক, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এটার যে বিকল্প ব্যবস্থা তারা নিচ্ছে এবং এটির জন্য কিছুটা সময় তারা চাচ্ছে, 3 মাসের সময় লাগতে পারে, কেননা তারা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নামে তারা একটি প্রকল্প হাতে নিয়েছে। মোট 26টি, ঢাকা যে রাজধানীতে মোট 26টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তারা নির্মাণ করবে এবং মোট 10টির কাজ কিন্তু এখন চলছে এবং তারা বলছে যে আগামী 3 মাস পরে এইসব সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলি হয়ে গেলে সেখানে কিন্তু এইসব খোলা কন্টেইনারগুলি রাখা হবে। এর ফলে কিন্তু এই যে রাস্তা যে প্রায় অর্ধেকটা জায়গা দখল করে যে এই খোলা কন্টেইনার রাখা হচ্ছে, এই সমস্যাটি সৃষ্টি হবে না। তো আসলে হাফসা, এই যখন অবস্থা দাঁড়িয়েছে, সিটি কর্পোরেশন কিন্তু আসলে আগে থেকে অনেকটাই উদ্যোগী হয়েছে এবং তাদের আসলে যে পদক্ষেপটা সেটা আমরা দেখতে পেয়েছি এবং আশা করি যে খুব দ্রুতই তারা এই সমস্যাটি সমাধান করবে। হাফসা, খোলা ডাস্টবিনের কারণে নাগরিকদের ভোগান্তির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল 10:45 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্বাগত জানান। এর আগে সকাল 7:15টার দিকে গোয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী MJ আকবর ও গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এলেনা সালদানহা। এদিকে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলন শেষে গতরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তার প্রশংসা করে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাছে জঙ্গিবাদ দমনের সফলতার মূলমন্ত্র জানতে চান। পরিবার থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলে সন্ত্রাস দমন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ একে অন্যের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার করেছে। তবে এই বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও এই চুক্তির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শহীদুল হক। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ভারত সফরের কথা রয়েছে। পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জানান, শিশু অপুষ্টি রোধ এবং অকাল মৃত্যু প্রতিরোধে বাংলাদেশকে আগামী 2 বছরে $100 কোটি অর্থ সহায়তা দেয়া হবে। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্কের টানাপোড়েনের পর বিশ্ব ব্যাংকের কোনো প্রেসিডেন্টের এই প্রথম বাংলাদেশ সফর। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদকর্মীদের প্রশ্ন ছিল বহুল আলোচিত পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়া নিয়ে। জবাবে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জানালেন, সেই অর্থ বাংলাদেশের অন্যান্য প্রকল্পে যতদূর সম্ভব দেওয়া হবে। এক্ষেত্রে মূল ফোকাস থাকবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়। এ সময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বাংলাদেশকে ঋণ দিয়ে বিশ্ব ব্যাংক যতটুকু সম্ভব সহায়তা করবে, তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের আরও বেশি অর্থ সহায়তা জরুরি। শিশু অপুষ্টি রোধ ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশ্ব ব্যাংক এই 2 খাতে আগামী 2 বছরে $100 কোটি অর্থ সহায়তা দেবে।
এদিকে বিশ্বব্যাংকের সাথে সমস্যা কেটে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আশা করেন আগামীতে বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশ্বব্যাংকের সাথে তৈরি হওয়া সংকটের অবশেষে সমাধান হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের যে অর্থ সহায়তা বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল তা দেশের অন্যান্য প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে বলেই আশা করছি। সর্বশেষ 2007 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। এর 10 বছর পর গতকাল 2 দিনের সফরে বাংলাদেশে আসেন জিম ইয়ং কিম। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য সরেজমিন পরিদর্শন এবং বাংলাদেশে বিশ্ব দারিদ্র্য দিবস উদযাপনে এই সফর হলেও আগামীতে বাংলাদেশ কি সহযোগিতা পাচ্ছে সেদিকেই এখন সবার দৃষ্টি। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরো থাকছে। ভর্তি ফর্মের দাম বাড়ানোর প্রতিবাদে আজও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। একাত্মতা জানিয়ে অধ্যাপক জাফর ইকবাল বললেন, বাড়তি উপার্জনের জন্যই মূল্যবৃদ্ধি। লেখালেখির কারণে ক্ষুব্ধ হয়ে নাস্তিক আখ্যা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী নাজিম উদ্দিন সামাদকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। নাজিম হত্যায় জড়িত সন্দেহে রাজধানী সায়েদাবাদ থেকে রাশেদুন নবী নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতারের পর একথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার রাশেদুন নবী জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় হত্যার ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের 6 এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে আইন বিভাগের শিক্ষার্থী ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। হত্যাকাণ্ডের প্রায় 6 মাস পর একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ব্লগে নাজিমের লেখালেখির কারণে ক্ষুব্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সাংগঠনিক সিদ্ধান্তে হত্যা করা হয় তাকে। আর এই লক্ষ্যে পুরান ঢাকায় নাজিমের ভাড়া বাসার পাশে আস্তানাগারে জঙ্গিরা। তাদের ভাষায় সে কথিত নাস্তিক হিসেবে, মুরতাদ হিসেবেই তাকে তারা টার্গেট করেছিল। মোট 5 জনে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এবং রাশেদুন নবী ভুইয়া সে নিজেও অংশগ্রহণ করেছিল কোপানোতে। শুধু নাজিম সামাদ নয়, প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা এবং কলাবাগানে সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যার সঙ্গেও আনসারুল্লাহ বাংলা টিমের এই চক্রটি জড়িত বলে দাবি পুলিশের। আহমেদ রশিদ টুটুল হত্যা প্রচেষ্টার মামলাতেও সে জড়িত ছিল এবং একই সাথে সে জুলহাজ মান্নানের ঘটনায়ও তার কিছুটা সম্পৃক্ততার কথা সে স্বীকার করেছে। পুলিশ কর্মকর্তা বলেন, 5 জনকে শনাক্ত করে মাসখানেক আগে ব্লগার অভিজিৎ হত্যার ভিডিও প্রকাশের পর তাদের ধরা না গেলেও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এই ছবি প্রকাশ করার কারণে দুটো ফলাফল হয়েছে যে কিছু কিছু তথ্য আসছে, তাতে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও ওই গ্রুপের অনেককে সংক্রান্তে তথ্য আমরা পাচ্ছি। সম্প্রতি বুদ্ধিজীবী ও দেশের বিশিষ্ট নাগরিকদের ফোনে হত্যার হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। অর্পণ করে তারা এই হত্যাকাণ্ড। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশে কর্মরত এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 17টি ইসলামী এনজিওকে রাখা হচ্ছে কঠোর নজরদারিতে। একই সঙ্গে মাইক্রো ক্রেডিট ব্যবসায় নিয়োজিত এনজিওগুলোর তথ্য সংগ্রহে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইন অমান্য করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে নগদ টাকা এবং উপহার সামগ্রী বিতরণ নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তদারকি না থাকায় নানা অজুহাতে রোহিঙ্গা শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা এবং উপহার সামগ্রী। অভিযোগ রয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এনজিওর আড়ালে অর্থায়ন করা হচ্ছে। এই অর্থ প্রাপ্তির ফলে তারা অস্ত্র কিনতে পারছে এবং এই অস্ত্র করার মাধ্যমে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করতে পারছে, সম্প্রসারিত করতে পারছে। কি বিতরণ করবে, কত বিতরণ করবে, এইসব তো এমনি খালি করে দিলে হবে না। প্রশাসনের দৃষ্টিতে এনে তারপরে করলে আমার মনে হয় বেটার হবে। ঢাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে শুরু হয়েছে জঙ্গি অর্থায়নের রহস্য উন্মোচনের প্রক্রিয়া। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার থেকে দেশের সবগুলো এনজিও এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাগুলো 10 জনের তথ্য চেয়ে পুলিশের বিশেষ শাখা থেকে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে চিঠিও দেওয়া হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ আমরা এই জিনিসগুলো
দেখভাল করি, নজরদারি করি এবং খবরাখবর রাখি, যাতে কেউ কিনা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ থেকে শুরু করে নিজেরা অংশগ্রহণ করতে না পারে। অপরদিকে বাংলাদেশে কাজ করছে এমন 17টি ইসলামী এনজিওকে ইতিমধ্যে তদারকির আওতায় আনা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা নির্মাণ এইসব বলে টাকা পয়সা আনে, কিন্তু আসলে সেই টাকাগুলো এইসব কাজে ব্যয় করে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠায়। এই অনুসন্ধানগুলো এখন আমরা করছি। বাংলাদেশের এনজিওগুলো অন্তত 50 রকম কাজের সাথে সম্পৃক্ত থাকলেও তাদের প্রকৃত সংখ্যা কত তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে ক্ষুদ্র ঋণ, গৃহায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, নারী ও শিশু উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, পরিবেশ সচেতনতা এবং মাদক বিরোধী এনজিওর সংখ্যা সবচেয়ে বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি খাদিজার হাতে অস্ত্রোপচার চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনি জানেন যে স্কয়ার হাসপাতালে, আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হাতে নৃশংসভাবে আহত হওয়ার পর খাদিজাকে এই মুহূর্তে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচার করা হচ্ছে। তার মূলত ডান এবং বাম দু হাতেই কবজি থেকে তার শেষ পর্যন্ত, অর্থাৎ হাতের যে মূল অংশটি, সেখানে অস্ত্রোপচার হচ্ছে। এবং জানেন যে তাকে কোপানোর পর থেকে তার দুটি হাত কিন্তু ব্যান্ডেজ করা ছিল। তো সে ব্যান্ডেজ খুলে আজ ডাক্তার দেখছেন। আর আমি যদি আপনি জানিয়ে দিই, ডাক্তার মেজবাউদ্দিনের নেতৃত্বে মূলত এই অপারেশনটি হচ্ছে। তো যেটি বলছিলাম, তার ব্যান্ডেজ খুলে তার হাতে কোথায় কোথায় জখম আছে, কোনো হাড় ভেঙে গিয়েছে কিনা, এগুলো দেখে যা যা প্রয়োজন সেসব অপারেশনই করা হচ্ছে। তো আমি যদি আপনাকে বলে রাখি, দুপুর 1:30 তাকে আমরা দেখেছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে এবং এখানে তার পরিবারের, তার বড় ভাই শাহিন আহমেদ সহ 2-3 জন পরিবারের সদস্য রয়েছেন। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আমি যেটি নিজে দেখে এসেছি, তাকে তার ডান হাত এবং ডান পা কিন্তু সে অনর্গল নাড়াচ্ছেন। এবং বিশেষ করে ডান পা কিন্তু সে একদম শিশুদের মতো, যেটি বলি আমরা যে ছটফট করলে যেরকম ডান পা নাড়ানো হয়, সেভাবে কিন্তু ডান পা সে প্রচণ্ডভাবে দাঁড়াচ্ছেন। এবং যতটুকু সেখানকার যারা ডাক্তাররা ছিলেন তারা বলছেন যে আসলে তার শরীরে কিছু ব্যথা থাকার কারণে মূলত সে এরকম ছটফট করছেন। আর তার বাম হাত এবং বাম পা কিন্তু আসলে পুরোপুরি নিথর হয়ে আছে। বাম হাত এবং বাম পা সে নাড়াতে পারছেন না, কারণ আপনি জানেন যে আমি আপনাকে আগেই বলেছি তার বাম হাত এবং বাম পা এখনো কোনো জ্ঞান আসেনি। এবং আমরা দেখেছি তার ভাই শাহিন আহমেদ যখন তাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন, সে কিন্তু উত্তর দিচ্ছিলেন মাথা নেড়ে বা চোখের ইশারায়। এবং আমি দেখেছি তার ঠোঁটও নড়েছে, যদিও সে কিন্তু কথা বলতে এখনো সক্ষম হয়নি। তো মোটামুটি বুঝতে পারছেন তার এই অপারেশন হয়তো কতক্ষণ চলবে সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে অপারেশন চলছে, শেষ হলে আমরা আপনাকে আবারও জানাবো কখন অপারেশন শেষ এবং কি অবস্থা হয়, সেটি আপনাকে আবারও জানিয়ে দেবো। তো মোটামুটি হাফসা, স্কয়ার হাসপাতালে খাদিজার যে অপারেশন চলছে, আমার কাছে অপারেশনের ছিল সবশেষ খবর। হাফসা, স্কয়ার হাসপাতাল ভর্তি খাদিজার হাতে অস্ত্রোপচার চলছে, সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি ফর্মের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। এতে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, বাড়তি উপার্জনের জন্যই অস্বাভাবিকভাবে ভর্তি ফর্মের দাম বাড়ানো হয়েছে। যারা দরিদ্র, যারা টাকার জন্য পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এটা খুবই টাফ। ফর্ম এত দাম হয়, তাহলে কিভাবে ওরা ফর্মটা কাটবে? শেষ পর্যন্ত যদি দেখা যায় যে দাবি মানছেই না, একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত আসছে যেটা আমাদের পক্ষে যায় না কিংবা দাবি মানছে না, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের বলবো যে শিক্ষার্থীরাই বলছে যে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করব। পুরো প্রক্রিয়াটা হচ্ছে কি, শিক্ষকদের কিছু অর্থ উপার্জনের একটা ব্যবস্থা দেওয়া ছাড়া আর কিছু না। মোট যত খরচ হয় সেই খরচটা যদি ভাগাভাগি করে দেওয়া হতো, তাহলে খরচটা অনেক কম হতো আসলে। এবং সম্মিলিত একটা ভর্তি পরীক্ষা যদি হতো, সমস্ত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কিংবা অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে একসঙ্গে যাতে পরীক্ষা নিত, তাহলে ছাত্রছাত্রীদের উপরে খরচ অনেক কম পড়তো। দুপুরের সময়ে আরো থাকছে, দাম নির্ধারণের পরেও ব্যবসায়ীদের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত পাট চাষিরা। সরকারি পর্যায়ে সমন্বয়হীনতার কথা স্বীকার প্রতিমন্ত্রীর।
বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাধীন উল্লেখ করে একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের প্রয়োজন ফুরিয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। দেশে আর কখনো সামরিক শাসন আসবে না বলেও মন্তব্য করেন তিনি। অ্যাডভোকেট মোর্শেদা জামানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এমআর হাসান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সহ অনেকেই। জুডিশিয়ারি আগে মনে করা হতো সরকারের একটা অঙ্গ। আমি পরিষ্কার বলেছি, জুডিশিয়ারি সরকারের কোনো অঙ্গ না। আমি একেবারে আপনাদের সামনে বলতে চাই দ্বিধাহীনভাবে যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে 50,000 অতিথি ও কাউন্সিলরদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপকমিটির নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে নেতারা জানান, কাউন্সিলের প্রস্তুতির কাজ 95% শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অতিথি ও কাউন্সিলরদের জন্য 3 বেলা 10টি বুথের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে বলেও জানান তারা। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে জারি হয়েছে জেলা পরিষদ আইন 2016 এর গেজেট। আচরণবিধি নিয়ে কাজও শেষ পর্যায়ে বলে জানিয়েছে কমিশন। এদিকে একটু দেরিতে হলেও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এতে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকলে আরও গ্রহণযোগ্য হবে বলে মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। স্বাধীনতার 45 বছর পেরিয়ে গেলেও এখনো গণতন্ত্রের ছোঁয়া লাগেনি জেলা পরিষদে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের বিধান থাকলেও জেলা পরিষদ পরিচালনার দায়িত্ব ছিল প্রশাসকের হাতে। অবশেষে জেলা পরিষদ নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার। এরই মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ, চূড়ান্ত হয়েছে আইন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরই হতে যাচ্ছে এ নির্বাচন। যেহেতু আইনের চূড়ান্ত কপি আমরা পেয়ে গেছি, আমার বিশ্বাস যে এই সপ্তাহের মধ্যেই বিধিমালা দুটি কমিশন চূড়ান্ত করে ফেলতে পারবে খসড়া। আইন অনুসারে জেলা পরিষদের প্রথম নির্বাচনের তারিখ বা সময় সেটা যে সরকার আছে, সরকার তার গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করবে তারিখটা। সেই অনুসারে আমরা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করে ফেলবো এবং নির্বাচনটা করে ফেলবো। যদিও এই নির্বাচনে থাকছে না জনগণের সরাসরি অংশগ্রহণ, স্থানীয় জনপ্রতিনিধিরাই ভোটের মাধ্যমে গঠন করবেন জেলা পরিষদ। স্থানীয় সরকারের অন্যান্য স্তরে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এক্ষেত্রে হচ্ছে নির্দলীয়। মূলত ভোটার হবে যারা স্থানীয় সরকারের অধীনে নির্বাচনের যারা জনপ্রতিনিধি হয়েছে তারাই হবে। তবে তারা নিজেরা কোনো এই অবস্থানে থেকে তারা নিজেরা কোনো ক্যান্ডিডেট বা প্রার্থী হতে পারবে না। আইনে না থাকলে আইনের বিপরীতে বিধিমালা কিছু করা যাবে না। আপাতত আমি দলীয় ভাবে করার কোনো সুযোগ দেখি না। এদিকে দীর্ঘদিন পর জেলা পর্যায়ে গণতন্ত্রের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। জেলা পরিষদ তো ছিল না তখন, এখন পরিষদটা হচ্ছে, এটা হয়তো বিকলাঙ্গই হচ্ছে বলতে হবে, কিন্তু তারপরেও শুরু হোক। আমরা চাই ইউনিয়ন, উপজেলা, জেলা এই তিনটা পরিষদের একটা সুসম্পর্ক, সুসমন্বয় হওয়ার মতো একটা একীভূত একটা আইন হোক। নতুন এ প্রক্রিয়ায় জেলা পরিষদ কাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কাতারে আগামী ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। আইনটি কার্যকরের পর প্রবাসী শ্রমিকদের জীবনমান পাল্টে যাওয়ার পাশাপাশি দক্ষতা কাজে লাগিয়ে আরো বেশি পারিশ্রমিক পাবেন বলে আশাবাদী প্রবাসী বাঙালিরা। সে সঙ্গে পছন্দ অনুযায়ী মালিক পরিবর্তন করে কাজ করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি সময়টা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারি, তাহলে আমাদের বেতন পাবো ভালো করে। 50,000 টাকা বেতন পাবে কিংবা 40,000 টাকা বেতন পাবো। এই কাজ জানলে, কাজ যাই না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে
ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তাদের থেকে যে আমরা কপাল চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি তাহলে আমাদের আত্মীয়স্বজনরাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সরশিপ পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 13 ডিসেম্বর এ আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমে, মাঠ পর্যায়ে চাষিদের পাট বিক্রি করতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের ইচ্ছানুযায়ী দামে। কৃষকদের অভিযোগ, চলতি বছর পাটের উৎপাদন ভালো হলেও প্রত্যাশা মতো দাম পাচ্ছে না তারা, এমনকি উঠছে না চাষাবাদের খরচও। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দাবি, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর সমন্বয় না থাকায় ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সমস্যাগ্রস্ত পাট শিল্পের সম্ভাবনা নিয়ে জুবায়ের ফয়সালের 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এক একটি আঁশের সঙ্গে জড়িয়ে আছে চাষিদের সুখ দুঃখের 1 শতাব্দীর ইতিহাস। এই আঁশকে কেন্দ্র করেই একদিন ঘুরত দেশের অর্থনীতির চাকা। সুদিন হারিয়েছে বহু বছর আগেই, কিন্তু নতুন করে জেগে ওঠার আশা কখনোই ছাড়েনি পাট। পাটের উৎপাদন খরচ অনেকাংশেই নির্ভর করে প্রতি ইউনিট ফলনের ওপর। ফলন বেশি হলে কমে আসে খরচ, সম্ভাবনা জাগে লাভের। কিন্তু মাঠের চিত্র বলছে গেল বছরের তুলনায় এবার চাষাবাদ এলাকা বৃদ্ধির সঙ্গে বেড়েছে উৎপাদন খরচও। এর উপর সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে পাট বেচাকেনা চলছে স্থানীয় ব্যবসায়ীদের ইচ্ছে মতো দামে। চাষিদের অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী দামে পাট বিক্রি না হওয়ায় নগদ অর্থের সংকটে ভুগছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রেই উঠছে না চাষাবাদ ব্যয়। আমাদের কাছে কম মূল্যে ক্রয় করে নিয়ে যাচ্ছে, এরপরে তারা পাট রাখে সরকারের কাছে ঠিক একেবারে উদ্যম মূল্যে বিক্রি করে দেবে। সরকার পাটের দাম নির্ধারণ করছে, এই বিষয়ে কি আপনারা কিছু জানেন? না, আমরা এই বিষয়ে অত কিছু জানি না, আমরা তো কৃষক মানুষ। 2500-2600 টাকা পাবো এরকম একটা কথা শুনছিলাম, কিন্তু আমাদের 1500-1600 টাকার বেশি টাকা দিচ্ছে না। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারও, কিন্তু পাট উৎপাদন থেকে বিপণন পুরোটাই কৃষি বিভাগের অধীনে থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেই দাবি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। কৃষি মন্ত্রণালয় ধান গবেষণা কেন্দ্র নিয়ে যতভাবে তারা উৎসাহী, এর পাশাপাশি পাট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তাদের উৎসাহ নাই। পাটের প্রোডাকশন, পাটের বীজ, পাট লাগানো, পাট ফসল তোলা, এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় করে। চলতি বছর দেশের 7,25,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 100 লাখ বেল পাট। গেল বছর যার পরিমাণ ছিল 76 লাখ বেল পাট। সরকারি আশ্বাসে এবছর পাটের উৎপাদন বাড়লেও চাষিদের কপালে পড়েছে নতুন চিন্তার ভাঁজ, মিলছে না লাভ ক্ষতির জটিল অঙ্ক, যার প্রধান কারণ উৎপাদন ব্যয় অনুযায়ী বাড়েনি পাটের বিক্রয় মূল্য। সুতরাং নতুনভাবে অর্থনীতির মূলধারায় পাটের শক্ত অবস্থান তৈরিতে সবার আগে দেখতে হবে কৃষক স্বার্থ। তা না হলে আর যাই হোক দুরবস্থার কোনো পরিবর্তন হবে না পাট শিল্পের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ফরিদপুর। পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের টেরি বাজারে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, সকালে বাবুল ধর নামে এক ব্যক্তি থানায় গিয়ে তার ভগ্নিপতিকে হত্যার কথা জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরীর টেরি বাজারে একটি বাড়িতে অভিযান চালায়। সে বাড়ির 5ম তলার একটি ফ্ল্যাট থেকে অঞ্জনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বাবুল ও অঞ্জন একই স্বর্ণের দোকানে কাজ করত। কিছুদিন ধরে তাদের মধ্যে চলা বিরোধের জের ধরে ভগ্নিপতি অঞ্জনকে বাবুল কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অঞ্জনের মৃত্যুর খবরে পরিবারে শুরু হয়েছে আহাজারি। আমাদের কাছে খবর আসছে যে অঞ্জন এরকম বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। তখন আমরা সবাই এখানে খবর নিয়ে জানলাম যে ওনার বাসায়
পরে আসলাম আর কি। কোতোয়ালি থানায় হাজির হয়ে বলছেন যে উনি ওনার ভগ্নিপতিকে আপন ভগ্নিপতিকে মেরে ফেলছে। তো তার তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা লাশ উদ্ধার করছি। এখন পর্যন্ত যেটা আমরা জানছি যে তার সাথে তার ভগ্নিপতির একটা কোন্দল কোনো একটা বিষয় নিয়ে, সেটা বিস্তারিত এখনো জানতে পারি নাই, আমরা তদন্ত সাপেক্ষে জানতে পারবো। রাজশাহীতে গ্রাম আদালতের উপর আস্থা হারাচ্ছে গ্রামবাসীরা। অভিযুক্তরা আমলে নিচ্ছে না গ্রাম আদালতের নোটিশ। তাতে আদালতে যেমন ফৌজদারি মামলা বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে গ্রামের মানুষের শ্রমঘণ্টা। আর এজন্য চেয়ারম্যানদের পক্ষপাতিত্ব আচরণ ও দক্ষতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অবশ্য বিভাগীয় কমিশনার জানালেন, গ্রাম আদালত ব্যবস্থা উন্নত করতে পরিকল্পনা রয়েছে। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। গ্রামে আমাকে জায়গাও দেয় না, আমাকে ভিড়তেও দেয় না। আমি এই অভিযোগ আমি চেয়ারম্যানের কাছে একটা বিচার দিয়েছি, সেই বিচার আজ আসেনি উনি। গ্রাম আদালতে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, প্রতারণা ও সম্পত্তির বিষয়ে বিশ্বাসভঙ্গতার অভিযোগ এনে বিচার না পাওয়ায় অশ্রুসিক্ত নয়নে ফিরছেন জাহানারা বেগম। জেলার ৭২টি ইউনিয়নে সপ্তাহে ২ দিন গ্রাম আদালত থেকে এভাবে ফিরছেন অনেকেই। ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যানকে প্রধান করে ২ জন ইউপি সদস্য সহ ৫ সদস্যের প্রতিনিধি নিয়ে ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। এতে করে বিচার কার্যে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দলীয় প্রভাবের অভিযোগ তুলে অধিকাংশ সময় নোটিশের পরও গ্রাম আদালতে আসছেন না অভিযুক্তরা। ইউনিয়ন পরিষদে গেছে, কোনো কাজ হয়নি, বিচার বৈশাখ বিচার মানেনি তারা। গ্রাম আদালত থেকে ওদের অনেকবার ডেকছে, কিন্তু করা ওখানে যা উপস্থিত হয়নি ইউনিয়নে। তারপরে উল্টা যা ওরাই আদালতে মামলা করছে। আইনগতভাবে যে কোর্টে যখন অ্যাবসেন্ট থাকে, কোর্ট থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তাদের ধরে কোর্টে সোপর্দ করা হয়। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিচারক সুলভ মনোভাবের অভাব ও আইন বিষয়ে চেয়ারম্যানদের অজ্ঞতার কারণে গ্রাম আদালতের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। আইনটা ভালোভাবে জানা এবং দলীয় মতামত বা সিদ্ধান্তের বাইরে বিবেক দ্বারা তাড়িত হয়ে তাদেরকে সিদ্ধান্ত দেয়া। মানুষের আস্থা অর্জন করতে গেলে গ্রাম আদালতে যারা বিচারক দায়িত্ব পালন করবেন তাদেরকেও বিশদভাবে প্রশিক্ষণ দেওয়া বলে আমি মনে করি। অবশ্য বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচনের পর গ্রাম আদালত ব্যবস্থা উন্নত করতে পরিকল্পনা নিচ্ছে সরকার। গ্রামীণ জনপদে ইউনিয়ন পরিষদের ভূমিকাটি নতুনভাবে গভর্নমেন্ট অ্যাসেস করছে। এর প্রেক্ষাপটে প্রযোজ্য নীতি বিধি প্রণয়ন করে এটাকে আরো কার্যকরী করার কথা ভাবছে সরকার। পুলিশের দেওয়া তথ্য মতে রাজশাহী জেলার ৯টি থানায় গেল ৩ মাসে ৬৭৩টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। রোববার রাতে রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি করে। এতে সুদ্ধেশ কুমার নামের এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এছাড়া কাশ্মীর সীমান্তে গত ৩, ৪ ও ৫ই অক্টোবর পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে দাবি নয়াদিল্লির। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনে অব্যাহত রাখার পাল্টা অভিযোগ করেছে। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক যৌথ সম্মেলনের শেষ দিন সন্ত্রাস বিরোধী আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্মেলনে রোববারের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে দেশটিকে উপমহাদেশের সন্ত্রাসের পালের গোদা বলে উল্লেখ করেন। বিসিবি ও ইংল্যান্ড একাদশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের খবর। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের দেয়া ২৯৫ রানের টার্গেটে এখন ব্যাট করছে ইংল্যান্ড একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। চট্টগ্রামে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিনে ২ অপরাজিত ব্যাটসম্যান হাসিব হামিদ ও বেন ডাকেট। দুজন টাইগার বোলারদের মোকাবিলা করে সচল রাখেন ইংলিশদের রানের চাকা। তবে ৬০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান বেন ডাকেট। এরপর হামিদকে নিয়ে হাল ধরেন অধিনায়ক জো রুট, তবে টেকেননি বেশিক্ষণ। দলীয় ১১৫ রানে ২৪ রান করা জো রুটকে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত করেন তানভীর। এরপর ৬ রান করা বেয়ারস্টোকে বিদায় করেন এই স্পিনার। মাত্র ৬ রানের ব্যবধানে বাটলারকে আউট করে নিজের তৃতীয় উইকেট তোলার সঙ্গে ইংলিশদের চাপে ফেলে দিয়েছেন তানভীর। ইংল্যান্ডের বিপক্ষে ২০ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেললেও এই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান।
চূড়ান্ত একাদশের সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে চান এই ব্যাটসম্যান। আমি টি-20 প্লেয়ারটি ওয়ানডে বা টেস্টের জন্য হয়তো আমি খেলতে পারবো না, বাট আমি প্রুভ করছি যে ওয়ানডেও আমি খেলতে পারি। ইনশাল্লাহ টেস্ট টিমে ঢুকেছি, ইনশাল্লাহ চান্স পেয়েছি, ইনশাল্লাহ এটা আমার ডেবু হবে যদি আমি ম্যাচ খেলি আর কি। তো আমি চেষ্টা করবো যে এই 3টা ফর্মেটে যেন আমি একইভাবে খেলতে পারি। সবসময় 100% চেষ্টা করে যাওয়ার জন্য। আনফর্চুনেটলি যদি 100% না হয়, নিজের টিমটা যখন যেরকম চাই আর কি, আমি ব্যাটিং চাই, বোলিং চাই বা ফিল্ডিংয়ে চাই, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করবো। অনেক ভালো টিম, ওরা টেস্ট নেশন টিম। আসলে আমরা খুবই টেস্ট কম খেলি, ওরা সবসময় টেস্ট অনেক বেশি খেলে আমাদের থেকে। তারপর আমাদের কন্ডিশন অনুযায়ী ওদের কন্ডিশন অনেক ডিফারেন্স, সো আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ, চরম দুর্ভোগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। বিশ্ব ব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই। সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে রাজধানীতে একজন গ্রেফতার। জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে চলছে তথ্য সংগ্রহ। কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে, প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। এবং রাজধানীর অনেক এলাকার রাস্তায় আবর্জনার খোলা কন্টেইনার, দূষিত হচ্ছে পরিবেশ। দুর্ভোগ কমাতে স্থাপন হচ্ছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।